হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার 6 ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা পুরো চ্যাপ্টারকে এই 7টা ফরম্যাটে ভাগ করছি। এই 7টা ফরম্যাটের মধ্যে থেকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফরম্যাটটা যেখান থেকে প্রতি বছরে প্রশ্ন হয় সেটা হচ্ছে ফরম্যাট 1 এবং ফরম্যাট 7। এই দুইটা ফরম্যাট থেকে প্রত্যেক বছরই প্রশ্ন হয়। ফরম্যাট 1টা হচ্ছে পার্ট বি এর জন্য, ফরম্যাট 7 হচ্ছে পার্ট সি এর জন্য। তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার একটা অ্যানালাইসিস আমি দেখাইতেছি। 2021 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে দুইটা, অর্থাৎ 24 মার্কের প্রশ্ন শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে আসছে। তার মানে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টে যে 24 মার্কের ম্যাথ আসে শুধুমাত্র এই চ্যাপ্টার 6 থেকেই 24 মার্ক প্রশ্ন আসে। অতএব যারা চ্যাপ্টার 5 করো নাই তারা একটু করবা, তবে চ্যাপ্টার 6টা তোমরা গুরুত্ব দিয়ে করবা, ঠিক আছে? 19 সালে 24 মার্ক, 19 সালেও 24 মার্ক প্রশ্ন হয়েছে, 18 সালেও 24 হয়েছে, 17 সালেও 24 মার্ক এখান থেকে প্রশ্ন হয়েছে, 14 সালে কি 24 মার্কের প্রশ্ন। অর্থাৎ রিসার্চ মেথোডোলজি যে আমাদের পার্ট বি তে একটা এবং পার্ট সি তে দুইটা ম্যাথ, সবগুলি ম্যাথই আমাদের এই চ্যাপ্টার 6 থেকে আসে। অতএব চ্যাপ্টার 6টা তোমাদের জন্য গুরুত্ব বেশি। তো আমরা চ্যাপ্টার 6 এখানে 7টা ফরম্যাট, আমরা 7টা ফরম্যাটই করাবো। তবে আমরা যে ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট সেই ফরম্যাটটা আমরা শুরু করব। আজকে আমরা শুরু করব ফরম্যাট 7, অর্থাৎ টেস্ট ফর হাইপোথিসিস। এই ফরম্যাট থেকে শুরু করব, কারণ এই ফরম্যাট থেকে আমাদের প্রত্যেক বছরই একটা করে ম্যাথ আসে। এখান থেকে ম্যাথ এটা ফিক্সড, এখান থেকে আসবে। যদি এখান থেকে প্রশ্ন না হয় তাহলে রিসার্চ মেথোডোলজি প্রশ্ন হবে না। অতএব এই ফরম্যাটটা আমরা সবাই গুরুত্ব সহকারে করব। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি। ওকে, এবার আসেন আমরা তাহলে আমরা ফরম্যাট 7 শুরু করব। ফরম্যাট 7, এই ফরম্যাট 7 এর নাম হচ্ছে টেস্ট ফর হাইপোথিসিস, অর্থাৎ কল্পনা যাচাই বা অনুমান যাচাই। এই টেস্ট ফর হাইপোথিসিস এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের টোটাল 3টা সূত্র। এই 3টা সূত্রের যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই আমাদের প্রশ্নে যাবে। এখন কখন কোন সূত্রে অ্যাপ্লাই করব সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতেছি। টেস্ট ফর হাইপোথিসিস এই চ্যাপ্টারের ক্ষেত্রে দুইটা টেস্ট আছে, একটা হলো জেড টেস্ট আর একটা হচ্ছে পি টেস্ট। এটা আগে আমরা ক্লিয়ার করি। জেড টেস্ট আর একটা হচ্ছে পি টেস্ট। মূলত জেড টেস্ট এবং পি টেস্টের সূত্র সেম, পরিবর্তন শুধুমাত্র এক জায়গায়। কোন জায়গায় পরিবর্তন সেটা আমি একটু বলতেছি। তো প্রথমে কথা হচ্ছে জেড টেস্ট কখন অ্যাপ্লাই করব আর টি টেস্ট কখন অ্যাপ্লাই করব, এটা হলো আমাদের প্রথম কথা। যখন এন এর মান 30 বা তার বড় হবে তখন আমরা জেড টেস্ট অ্যাপ্লাই করব। আর যখন এন এর মানটা 30 এর কম হবে তখন আমরা পি টেস্ট বা টি টেস্ট ইউজ করব। পি টেস্ট যে কথা, টি টেস্ট একই কথা। তাহলে জেড টেস্ট কখন, 30 এর ছোট না 30 এর বড়, একটু বলো তো দেখি সবাই। 30-এর ছোট ভাই। 30 এর যখন বড় হবে তখন জেড টেস্ট। আর টি টেস্ট বা পি টেস্ট হবে যখন 30 এর এন এর মানটা 30 এর ছোট হবে তখন টি টেস্ট অথবা পি টেস্ট। এখন আমরা সূত্রের মধ্যে আসব। প্রথমটা লেখা আছে যখন একটা মিন একটা এসজি দেয়া থাকবে, মিন মানে এক্স বার, একটা এক্স বার এবং একটা এসজি দেয়া থাকবে, তখন আমাদের জেড টেস্টের সূত্র হচ্ছে এইটা। কি সূত্র? এক্স বার মাইনাস, এটাকে বলা হয় মিউ, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট এন, এটা হলো জেড টেস্টের সূত্র। আর এই অর দিয়ে যেটা লিখছি এটা হলো টি টেস্ট বা পি টেস্ট। টি টেস্টের সূত্রটাও সেম, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই, এখানে যেখানে সিগমা ছিল জেড, এখানে পি এর ক্ষেত্রে কি বা কি এর ক্ষেত্রে কি এস, ডিভাইডেড বাই রুট এন। এখানে এই সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, এখানে এসও মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন। তার মানে মানগত দিক থেকে সব এক, শুধুমাত্র প্রতীকটা কি চেঞ্জ। জেড টেস্টের ক্ষেত্রে মনে রাখবেন যেখানে সিগমা হবে
টি টেস্টের ক্ষেত্রে সেখানে কি হবে, এস হবে। সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, এসও মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন। আমার কথা কি সবাই ক্লিয়ার? আবার দুই বলেন ভাই। নাম্বারটা লেখা আছে যখন দুইটা মিন এবং দুইটা এজি দেয়া থাকবে তখন আমাদের নিচের সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ প্রশ্নে যখন দুইটা এক্স বার এবং দুইটা এজি থাকবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। জেড টেস্ট সমান সমান কি, এক্স বার 1 মাইনাস এক্স বার 2 ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n2। এইটুকু সূত্র হচ্ছে জেড টেস্টের সূত্র। আর টি টেস্টের সূত্র সেম, শুধুমাত্র সিগমা 1 এর পরিবর্তে s1 তার হোল স্কয়ার, সিগমা 2 এর পরিবর্তে কি s2 তার হোল স্কয়ার, আগে পরে যা আছে আগেরটাই। এখন এই পাশে 2 কখন অ্যাপ্লাই করব, যখন n এর মান 30 বা তার বড় হবে তখন জেড। আর এই পাশে 2 কখন, যখন n এর মানটা 30 এর ছোট হবে তখন। 3 নাম্বার সূত্রটা যখন শুধুমাত্র দুইটা মিন থাকবে, অন্য কোনো কিছু মান নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র যখন দুইটা মিন থাকবে অর্থাৎ যখন দুইটা এক্স বার থাকবে তখন আমাদের 3 নাম্বার সূত্রে অ্যাপ্লাইটা করতে হবে। 3 নাম্বার সূত্রে অ্যাপ্লাইটা হচ্ছে জেড সমান সমান p1 মাইনাস p2 ডিভাইডেড বাই রুট ওভার p ইনটু 1 মাইনাস p ইনটু 1 ডিভাইডেড বাই n1 প্লাস 1 ডিভাইডেড কি n2। এখন এখানে দেখেন আমি কিন্তু 3 নাম্বার সূত্রে পি টেস্টের কোনো সূত্র লিখি নাই, শুধুমাত্র জেড টেস্টের সূত্র লিখছি, কারণ 3 নাম্বার সূত্রে স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমার কোনো কাজ নাই। অতএব 3 নাম্বার সূত্রটা জেড টেস্টের ক্ষেত্রে যা টি টেস্টের ক্ষেত্রে সূত্রটা কি সেম, এর জন্য এখানে অর দিয়ে সূত্রটা লেখা হয় নাই। এখন 3 নাম্বার ক্ষেত্রে আমাদের তিনটা ওয়ার্কিং করতে হবে। প্রথম ওয়ার্কিং হচ্ছে p1 এর মান বের করতে হবে, তারপরে p2 এর মান, আর সর্বশেষ কি p এর মান। এই তিনটা মান না জানলে আমরা এই 3 নাম্বার সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এইটুকু মনে রাখবেন যে 1 নাম্বার সূত্রটা কখন হবে, যখন প্রশ্নে একটা মিন এবং একটা এসজি দেয়া থাকবে। 2 নাম্বার সূত্রটা কখন হবে, যখন দুইটা মিন এবং দুইটা এসজি দেয়া থাকবে। আর 3 নাম্বার সূত্রটা তখনই হবে যখন শুধুমাত্র দুইটা কি থাকবে, মিন থাকবে। এন থাকুক বা না থাকুক সেটা বড় কথা না, বড় কথা হলো দুইটা মিন থাকলেই 3 নাম্বার সূত্রটা। এখন এই হলো সূত্রগত দিক থেকে আমাদের কাজ। এখন আমরা অঙ্কটা শুরু করব কিভাবে তার একটা নমুনা আমি এখানে দেখে দিছি। অঙ্ক শুরু করার নমুনা আমি যে ফরম্যাটটা দেখাইছি, এই ফরম্যাটের মাধ্যমে এই ফরম্যাটে যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক সমাধান একই রকম হবে। জাস্ট এইটুকু মাথার মধ্যে রাখলেই আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক শেষ, মানে এই ফরম্যাটের অঙ্ক শেষ। কিভাবে, প্রথমে আমরা প্রশ্নটা পড়ে গিভেন দ্যাট যে মান আছে মানগুলি লিখবো। যদি n এর মান দুইটা থাকে এই পাশে লিখবো n1, এই পাশে লিখবো n2। যদি n এর মান একটা থাকে শুধু n। সিগমার মান যদি দুইটা থাকে তাহলে সিগমা 1 সিগমা 2, আর একটা থাকবে শুধু সিগমা। ঠিক একই রকম ভাবে যদি x বারের মান দুইটা থাকে তাহলে x বার 1 x বার 2, আর যদি একটা থাকে শুধু x বার। তাহলে প্রথম কথা হলো গিভেন দ্যাট আমরা মানটা লিখবো। এরপরে হাইপোথিসিসের ক্ষেত্রে আমাদের দুইটা আছে, অ্যাজাম্পশন আছে। প্রথমটা লেখা আছে অ্যাজিউম নাল হাইপোথিসিস। এখানে নাল হাইপোথিসিসের সূত্র হচ্ছে H0 সমান সমান লেখা আছে H0 ক্ষেত্রে লেখা আছে μ1 ইকুয়াল কি μ2। তাহলে নাল হাইপোথিসিসের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে μ1 এবং μ2 এর মান দুটো কি হবে, সমান হবে। আর অল্টারনেটিভ হাইপোথিসিসকে আমরা প্রকাশ করব H0 দ্বারা। নাল হাইপোথিসিসকে প্রকাশ করব H0 আর অল্টারনেটিভ হাইপোথিসিসকে প্রকাশ করব H1 দ্বারা। নাল হাইপোথিসিসের ক্ষেত্রে H0 সেমিকোলন দিয়ে লেখা আছে μ1 ইকুয়াল μ2, আর অল্টারনেটিভের ক্ষেত্রে লেখা আছে H1 সেমিকোলন দিয়ে লেখা আছে μ1 নট ইকুয়াল μ2। অর্থাৎ অল্টারনেটিভের ক্ষেত্রে μ1 এবং μ2 এর মানটা কি সমান হবে না। এই দুইটা কন্ডিশন এখানে প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে দুইটা কন্ডিশন এখানে যা আছে হুবহুব তাই লিখতে হবে। এখানে কোনো মানের কোনো পরিবর্তন হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মানেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে একটা হলো নাল হাইপোথিসিস আর একটা কি অল্টারনেটিভ হাইপোথিসিস। এই দুইটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে কি সেম থাকবে। এর পরবর্তীতে আমরা দেখব n এর মান কি 30 এর বড় না ছোট। n এর মান যদি 30 এর বড় হয় তাহলে লিখবো as both n1 and n2 are greater than 30। যদি 30 এর বড় হয় তাহলে লিখবো greater than, আর 30 এর যদি ছোট হয় তাহলে লিখবো কি lower than। আর 30 এর যদি বড় হয় তাহলে আমরা লিখবো z, আর 30 এর ছোট হলে কি লিখবো t।
এখন এই সূত্রটা কখন লিখবো বলো তো দেখি, এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব? একটা মিন একটা এসডি নাকি দুইটা মিন দুইটা এসডি, না শুধুমাত্র দুইটা মিন থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করি আমরা? একটু আগে দেখাইলাম দুইটা মিন দুইটা এসডি, গুড। আর একটা মিন একটা এসডি থাকলে এক নাম্বারটা, আর শুধু দুইটা মিন থাকলে তিন নাম্বারটা। এখানে আমাদের মানের উপর ডিপেন্ড করে এখানে সূত্রটা কি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই যে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস এর কোনো পরিবর্তন নাই। গিভেন দ্যাট এখানে পরিবর্তন হবে, যদি দুইটা করে থাকে তাহলে দুইটা দুইটা লিখবো, একটা করে থাকলে একটা একটা লিখবো। এখন এই জেড এর এই ক্যালকুলেশন, এই সূত্র ফালিয়ে যে মানটা বের করব, এই মানটাকে আমরা বলবো হচ্ছে ক্যালকুলেট ভ্যালু। ক্যালকুলেশন করে যে মানটা বের করব এই মানটাকে আমরা বলবো কি ক্যালকুলেট ভ্যালু। ক্যালকুলেট মানে কি আমরা অ্যাবসোলিউট জেড দ্বারা প্রকাশ করব। অ্যাবসোলিউটের কাজ হলো যে কোনো নেগেটিভ সংখ্যাকে কি করা, পজিটিভ করা। আর কাজ হলো নেগেটিভ রে পজিটিভ করা। পজিটিভ রে নেগেটিভ করা দরকার নাই, শুধু নেগেটিভ রে কি করো, পজিটিভ। অর্থাৎ জেড এর মান যদি -3 হয়, এটা অ্যাবসোলিউট জেড করার পরে এটা কি -3 থাকবে নাকি +3 হয়ে যাবে বলো তো দেখি? +3 হয়ে যাবে। এটাকে আমরা বলি ক্যালকুলেট ভ্যালু। আরেকটা ভ্যালু সেটাকে বলা হবে টিবিল ভ্যালু। এই টিবিল ভ্যালুটা আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? টিবিল ভ্যালুর মান হচ্ছে দুইটা মান, একটা 5%, একটা কি 1%। পরীক্ষার মধ্যে যে পার্সেন্ট উল্লেখ থাকবে আমরা ওই পার্সেন্টের মানটা দিয়ে কাজ করব, আর যদি উল্লেখ না থাকে আমরা সবসময় 5% দিয়ে কাজটা শেষ করে নিব। কথা কি বুঝতে পারছি? তাহলে তোমাদের ক্ষেত্রে টিবিল ভ্যালুর মান কয়টা, দুইটা পার্সেন্ট, একটা 5%, একটা কি 1%। প্রশ্নে উল্লেখ যদি না থাকে তাহলে আমরা 5% দিয়ে কাজ করব। এখন 5% মান কি লেখা আছে, এট 5% সিগনিফিক্যান্ট লেভেল ক্রিটিক্যাল ভ্যালু অফ জেড সমান সমান +-1.96। এই 5% মানটা +-1.96 এটা হলো ফিক্সড, এটা টেবিল ভ্যালু, এটা টেবিল থেকে আমরা মানটা নিছি। কোন টেবিল সেটা তোমাদের দরকার নাই, এটা পরিসংখ্যান বইতে সেকেন্ড ইয়ার পরিসংখ্যান বই আছে, পরিসংখ্যান বই শেষে দিয়ে আছে। ওই টেবিল তোমাদের এখন খোঁজার দরকার নাই, তোমরা জাস্ট মনে রাখবা 5% মান হচ্ছে +-1.96 আর 1% এর মান হচ্ছে +-2.58। এই দুইটা মান তোমরা ঠাটা মুখস্থ করে ফেলাইবা। পরীক্ষার মধ্যে কিন্তু এই দুইটা মান কখনোই প্রশ্নে উল্লেখ থাকবে না, তোমাকে মুখস্থ লিখতে হবে। তাহলে আমরা কি বললাম, 5% বা 1% এর মধ্যে যেটা উল্লেখ থাকবে আমরা সেটাতে কাজ করব, যদি উল্লেখ না থাকে তাহলে কত পার্সেন্টে কাজ করব, 5%। তাহলে 5% বা 1% মানকে আমরা বলবো টেবিল ভ্যালু, আর ক্যালকুলেশন করে যেটা বলবো সেটাকে কি বলবো, ক্যালকুলেট ভ্যালু। এখন আমরা সিদ্ধান্ত নেব, ডিসিশন। অ্যাবসোলিউট জেড, এই অ্যাবসোলিউট জেড এর মান যেটা পাবো সেই মানটা আমরা এখানে বসাবো। বসানোর পর দেখবো যে এই মানটা আমাদের টেবিল ভ্যালু থেকে কি গ্রেটার দেন নাকি লেস দেন। যদি গ্রেটার দেন হয় তাহলে গ্রেটার দেন চিহ্ন দিব, যদি লেস দেন হয় তাহলে লেস দেন চিহ্ন দিব, ঠিক আছে? ডিসিশনের ক্ষেত্রে এখানে। এবং কমেন্টের ক্ষেত্রে কমেন্টটা একটু ভালো করে সবাই খেয়াল করো। আমাদের এখানে অ্যাজাম্পশন ছিল একটা নাল আর একটা কি অল্টারনেটিভ। এখন কোনটা কখন অ্যাকসেপ্ট করব বা কোনটা রিজেক্ট করব, আমাদের অল্টারনেটিভ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা সবসময় চিন্তা করব নাল হাইপোথিসিস, এটা কি অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব। কখন অ্যাকসেপ্ট করব কখন রিজেক্ট করব সেটা আমাদের এখানে লেখা আছে। লেখা আছে জেড অবলিক টি, অর্থাৎ জেড মানে জেড টেস্ট আর টি মানে কি টি টেস্ট, টি টেস্ট বা পি টেস্ট যেটাই বলেন। জেড অবলিক টি, সিএল মানে ক্যালকুলেট ভ্যালু। ক্যালকুলেট ভ্যালু যে সূত্রের মাধ্যমে যে মানটা বের করি। আর গ্রেটার দেন জেড অথবা টি, এখানে লেখা আছে টিবিল। টিবিল মানে কি, টিবিল ভ্যালু, এই যে 5% বা 1% মান। যখন মনে রাখবেন টিবিল ভ্যালুর থেকে যখন ক্যালকুলেট ভ্যালু বড় হবে, গ্রেটার দেন কিন্তু টিবিল ভ্যালুর থেকে যখন ক্যালকুলেট ভ্যালু বড় হবে তখন নাল হাইপোথিসিস শুড বি কি হবে, রিজেক্ট। আর যখন এটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ টিবিল ভ্যালু ক্যালকুলেট ভ্যালু থেকে যখন টিবিল ভ্যালু বড় হবে তখন নাল হাইপোথিসিস শুড বি কি, অ্যাকসেপ্ট। অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়ে তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কোনটা, শুধুমাত্র নাল হাইপোথিসিস। এটা কি রিজেক্ট করব নাকি অ্যাকসেপ্ট করব। আমার কথা কি বুঝতে পারছি সবাই পর্যন্ত? জি ভাই। জি স্যার। এই ফরম্যাটের মাধ্যমে আমরা অঙ্ক করব। এই ফরম্যাটটুকু যদি মাথায় থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো ইনশাআল্লাহ এইটুকু থেকে তুমি রিসার্চ মেথডে 10 নাম্বার কনফার্ম পাবা ইনশাআল্লাহ। এই যে এইটুকু মনে থাকলে কাজ শেষ। তাহলে এখন আসো আমরা এই টাইপের কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করি। প্রথম প্রশ্নটা দেখো, এখানে লেখা আছে 2018 সাল মার্কেটিং এবং 2016 সাল কি ম্যানেজমেন্ট। এই প্রশ্নটা আমাদের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের। এই অঙ্কটাই একটু মডিফাই করে আমাদের রিসার্চ মেথডে অঙ্ক দিয়েছে, সব হলো এক্সারসাইজে সব সুন্দর করে দিয়ে আছে। দেখো তাহলে আমাদের প্রবলেম 1 নাম্বার প্রশ্নটা আমাদের কি বলা আছে।
লেখা আছে প্রশ্নে ইন্টেলিজেন্সি টেস্ট অন এ গ্রুপ অফ বয়েজ এন্ড গার্লস গিভেন দ্য ফলোইং রেজাল্ট। এখানে আমাদের বয়েজ এন্ড গার্লস এর মান দিয়ে আছে, মিন দিয়ে আছে গার্লস এর জন্য দিয়ে আছে 75, বয়েজ এর জন্য দিয়ে আছে 70। এসডি মানে সিগমা, গার্লস এর জন্য দিয়ে আছে 15, বয়েজ এর জন্য দিয়ে আছে 20। আর এন এর মান গার্লস এর জন্য হচ্ছে 150 আর বয়েজ এর জন্য কত 250। তাহলে এইটুকু মান দেখে আপনার কাছে কি মনে হয় একটু বলেন তো দেখি, কয়টা মিন কয়টা এসডি দিয়ে আছে? দুইটা মিন দুইটা এসডি। দুইটা মিন দুইটা এসডি যদি থাকে তাহলে 1 নাম্বার সূত্র, 2 নাম্বার না 3 নাম্বার সূত্র বলো তো দেখি সবাই? 2 নাম্বার সূত্র। গুড। এখন আমাদের প্রশ্নে বলছে ইজ দেয়ার এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য মিন স্কোর অবটেন্ড বাই বয়েজ এন্ড গার্লস। প্রথম কথা হলো প্রশ্নে যাই থাকবে প্রথমটাকে আমরা 1 ধরবো, দ্বিতীয়টাকে আমরা কি ধরবো 2 ধরবো। তাহলে আমি যদি গার্লস কে 1 বয়েজ কে 2 ধরি তাহলে বলতো x বার 1 কত হবে? 75 আর x বার 2 হচ্ছে 70। sd1 15, sd2 কত 20, n1 150, n2 কত 250। সবাই কি মানটা কি ক্লিয়ার আমি যেটা বলছি? জি ভাই। তোমরা কি সবাই স্ক্রিন দেখতেছো? আমি তো দেখতে পাইতেছি না। জি ভাই। ওকে, তুমি আবার লিভ নিয়ে নতুন করে ঢুকো, হ্যাঁ তোমার নেটের সমস্যা। আমরা সমাধানে আসবো গিভেন দ্যাট n1 এর মান 150, n2 এর মান 250, সিগমা 1 এর মান 15, সিগমা 2 এর মান কত 20, x বার 1 75, x বার 2 হচ্ছে 70। গিভেন দ্যাট এই মানটুকু আমরা সবাই ক্লিয়ার? জি ভাই। এরপরে গিভেন দ্যাট এর মান লেখার পর আমরা বুঝলাম নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস, এটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে কি ফিক্সড, এই দুইটা সেট করে দিতে হবে। নাল হাইপোথিসিস h0 সেমিকোলন mu1 ইকুয়াল mu2 আর অল্টারনেটিভ h1 mu1 নট ইকুয়াল কি mu2, এই দুইটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে কি ফিক্সড। এখন দেখেন n1 এবং n2 এর মান 150 এবং 250, দুইটা কি 30 এর বড় না ছোট? বড়। বড় মানে কি কি টেস্ট নাকি জেড টেস্ট ইউজ করব বলো দেখি? জেড। তো লিখছি as both n1 and n2 are greater than কত 30, n1 এবং n2 এর মান দুইটা কি 30 এর কি বড়। সো লিখছি সো ইউজিং জেড। এখন জেড লেখার পর 1 নাম্বার সূত্র নাকি 2 নাম্বার না 3 নাম্বার সেটা অঙ্কের উপর ডিপেন্ড করে। আমাদের অঙ্কে কয়টা মিন কয়টা এসডি দিয়ে আছে? দুইটা মিন দুইটা এসডি। তাহলে 2 নাম্বার সূত্র আমরা অ্যাপ্লাই করছি, x বার 1 মাইনাস x বার 2 ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n2। সূত্রটা কি সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, সূত্র লিখে মান বসাবো। ওকে, এবার আমাকে বলেন এটা যদি 30 এর কম হইতো তাহলে এই 2 নাম্বার সূত্র লিখতাম, তখন সিগমার পরিবর্তে কি লিখতাম বলেন তো দেখি? s। গুড। s1 তার হোল স্কয়ার আর ওখানে s2 তার হোল স্কয়ার। এখন আসেন মান বসাই। তাহলে সিগমা 1 এর মান 75, সিগমা 2 এর মান 70। সরি, x বার 1 এর মান 70, x বার 2 এর মান x বার 1 এর মান 75, x বার 2 এর মান 70 ডিভাইডেড বাই রুটের ভিতরে সিগমা 1 এর মান ছিল 15, এজন্য 15 স্কয়ার, n এর মান 1 ছিল, n1 এর মান ছিল 150 প্লাস সিগমা 2 এর মান ছিল 20, 20 এর স্কয়ার করছি, n2 এর মান হচ্ছে 250। এর উপরে 75 থেকে 70 বাদ দিলে থাকে 5 আর নিচে রুট ওভার 15 স্কয়ার করে তার 150 দ্বারা ভাগ করে মান হয়েছে 1.5, 20 এর স্কয়ার করে তার 250 দ্বারা ভাগ করেছে 1.6। এন্ড এইটুকু পুরোটা ক্যালকুলেশন করে মান পাবো 2.84। এই 2.84 এটা কি প্লাসের না মাইনাসের বলেন তো দেখি? যে মানটা আমরা এখানে বের করছি প্লাসের। অবশ্যই প্লাসের। এই প্লাসটা যদি অ্যাবসলিউট জেড করি সেটা কি প্লাস থাকবে নাকি মাইনাস হয়ে যাবে বলো তো দেখি? মাইনাস। থাপড়িয়ে ক্লাসটা বের করে দিন ধরে, থাপড়িয়ে ক্লাসটা বের করে দিন ধরে। আমাদের অ্যাবসলিউট যেটা কাজ কি নেগেটিভ রে পজিটিভ করা, কিন্তু পজিটিভ রে নেগেটিভ করা না, ঠিক আছে? নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে 2.84 যেহেতু পজিটিভ, এটা অ্যাবসলিউট করার পর এটা পজিটিভই থাকবে, যদি নেগেটিভ হইতো তাহলে পজিটিভ হইতো। এক কথায় অ্যাবসলিউট করার পরে কোনো নেগেটিভ বলতে কোনো কিছু নাই, সবকিছু পজিটিভ হয়ে যাবে। এজন্য লিখছি অ্যাবসলিউট z সমান সমান 2.84। আমাকে বলেন তো 2.84 এটা কি ক্যালকুলেট ভ্যালু নাকি টেবিল ভ্যালু? ক্যালকুলেট ভ্যালু। ক্যালকুলেট ভ্যালু। এখন আমাদের প্রশ্নে সিগনিফিক্যান্ট লেভেল 5% বা 1% সম্পর্কে কোনো কথা বলা নাই। আমরা কি 5% বা কি 1% নিব?
5%. 5%। এই জন্য লিখছি at 5% significant level critical value of z সমান সমান 5% মান হচ্ছে প্লাস মাইনাস 1.96। এই মান কিন্তু ফিক্সড, টেবিলের মান তো এই মানটা ফিক্সড, আজীবন বড় এই মানটা কি থাকবে, ফিক্সড থাকবে। এখন আমাকে বলো তো দেখি ক্যালকুলেট ভ্যালু বলো নাকি টেবিল ভ্যালু বলো? ক্যালকুলেট ভ্যালু বড়। ক্যালকুলেট ভ্যালু বড়। তো লিখছি ডিসিশন অ্যাবসোলিউট z সমান সমান অ্যাবসোলিউট z এর মান পেয়েছি 2.84, লিখছি 2.84 যেহেতু পরের জন্য গ্রেটার দেন টেবিল ভ্যালু মান আমরা পাইছি 1.96। and যেহেতু ক্যালকুলেট ভ্যালু বড় লিখছি কমেন্ট z ক্যালকুলেট গ্রেটার দেন z টেবিল, সো নাল হাইপোথিসিস শুড বি কি রিজেক্ট। এইটুকুই হচ্ছে আমাদের অঙ্ক। এখান থেকে এইটুকু অঙ্ক করলে আমাদের এখান থেকে 10টা নাম্বার আমরা সুন্দর করে নিয়ে আসতে পারবো। এন্ড এইটুকু প্রবলেম একের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আপনারা আমাকে একবার না 100 বার প্রশ্ন করেন। হ্যাঁ, স্যার এখানে 1% ধরে করলে কি কোনো সমস্যা হবে? না, আমি বলছি যে 5% বা 1%, ঠিক আছে? যদি উল্লেখ না থাকে আমরা 5% এর কাজ করব। এখন 1% যদি করো 1% মান কি প্লাস মাইনাস 2.58, ঠিক আছে ভাইয়া? জি। আর 5% মানে প্লাস মানে 1.96। তাহলে এই দুইটা মানের মধ্যে এই মানটা কিন্তু ছোট, অতএব আমরা ছোট মান দিয়ে করার চেষ্টা করব। ওকে ভাইয়া? আচ্ছা। আর যদি উল্লেখ থাকে 5% বা 1% তাহলে যা উল্লেখ থাকবে আমরা তাই দিয়ে কাজ করব। বুঝতে পারছি আমি? জি। স্যার একটা ওকে, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওখানে H0 এর পরে ওইটা আমি নেটে প্রশ্ন শুনতে পাচ্ছিলাম না, ওইটা কি স্যার বলে? এটা কি মিউ 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 1 ইকুয়াল মিউ 2, মিউ 1 ইকুয়াল মিউ 2। হ্যাঁ হ্যাঁ মিউ। ভাইয়া বাংলা একটু লিখেন, বুঝি না আসলে, আমারও এটাই প্রশ্ন, একটু লিখে এই দেন যে বাংলা ময়সে উচ্চারণ। মিউ, ওকে ময়সে মিউ মিউ মিউ। জি ভাইয়া ঠিক আছে, এটাই ভাবছিলাম। ওই যে বিড়াল রে আমরা কই না মিউ মিউ করি ওরকম, ঠিক আছে? মিউ, হ্যাঁ। আবার ম্যাও কে ফলায়েন না, ঠিক আছে? তাহলে মিউ 1 ইকুয়াল কি মিউ 2। তাহলে এক নাম্বার নিয়ে আপনাদের আর কোনো কথা থাকলে বলেন ম্যাডামরা, এখন আমরা সব পরবর্তীতে শুরু করব। ওকে, তাহলে আমাদের এই প্রবলেম একের হুবহুব অঙ্ক আছে 5-7 অঙ্ক আছে। এই 5-7 অঙ্ক আমি আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, দেখেন এক্সারসাইজ 1 2017 সাল রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের ক্ষেত্রে পার্সিতে প্রশ্ন ছিল হুবহুব একই অঙ্ক। এন্ড এই অঙ্কের মধ্যে একটু পরিবর্তন কি, এক নম্বর অঙ্কে আমাদের সিগনিফিক্যান্ট লেভেলের কথাটা বলা ছিল না, আর এই অঙ্কে আমাদের 5% লেভেলের কথা কি সুন্দর করে বলে দিয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে এক্সারসাইজ 1 প্রবলেম 1 একই, এক্সারসাইজ 2 দেখেন 21 এবং 13 সাল রিসার্চের অঙ্ক। এখানে দুইটা মিন দুইটা এসডি। আমাদের এই অঙ্কের মধ্যে এক্সারসাইজ 2 এর মধ্যে আমাদের কোনো পার্সেন্টের কথা উল্লেখ নাই। তাহলে কি 1% দেখো নাকি 5% দিয়ে করবেন বলেন? 5%। তার মানে এই অঙ্কটা প্রবলেম 1 এর অঙ্ক। ওকে ম্যাডাম না? ওকে, এবার আসি 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা আমি পড়াইতেছি, ভালো করে সবাই খেয়াল করেন। লেখা আছে দা স্যাম্পল মিন, এই মিন মানে এক্স বার, স্যাম্পল মিন অফ টু গ্রুপ 1300 এন্ড 1600। তাহলে প্রথম গ্রুপে 1300, দ্বিতীয় গ্রুপে কত 1600। তাহলে এই যে গ্রুপে মেম্বার গুলি আমরা কি এক্স বার দ্বারা প্রকাশ করি নাকি এন দ্বারা প্রকাশ করি বলো তো দেখি? এন দ্বারা। তাহলে 1300 কে আমরা বলবো হচ্ছে n1 আর 1600 কে বলবো কি n2। ওকে, লেখা আছে সাইজ আর, এই আর প্রথম লেখা আছে 69.59 আর একটা 69 পয়েন্ট কত 75। এই দুইটা মান হচ্ছে যে মিনের মান। তাহলে এই প্রথমটা হচ্ছে x বার 1 এর মান আর দ্বিতীয়টা হচ্ছে x বার 2 এর মান। বুঝতে পারছেন সবাই? জি ভাই। আমি আবার কথা বলতেছি, দা স্যাম্পল মিন অফ টু গ্রুপ অফ 1300 এন্ড 1600 সাইজ। 1300 হচ্ছে n1, 1600 হচ্ছে n2 আর 69.59 এটা x বারের মান, x বার কেমনে যে লেখা আছে মিন, আর 69.75 এটা x বার 2 এর মান।
লেখা আছে দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন আর 2.6 এন্ড কত 3। তাহলে প্রথমটা হচ্ছে সিগমা 1 এর মান, দ্বিতীয়টা হচ্ছে সিগমা 2 এর মান। কথা ক্লিয়ার সবাই এ পর্যন্ত? এখন বলেন তো দেখি এইটুকু তথ্য পড়া আমরা কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? 1, 2 না 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বার। 2 নাম্বার সূত্র। তার মানে এই এক্সারসাইজ 3 আর এক্সারসাইজ 1, 2 এ কোনো পার্থক্য আছে? নাই ভাই। কোনো পার্থক্য নাই। এক্সারসাইজকে সুন্দর করে আমাদের টেবিলে দিয়ে আছে, আর এখানে সুন্দর করে দেয়া নাই। ফার্স্ট প্যারাগ্রাফ আকারে লেখা আছে, আমরা বুঝে নেব। আমাকে বলো তো দেখি 3 নাম্বার এক্সারসাইজে আমরা কত পার্সেন্টে কাজ করব? 5%। এই যে বলা আছে 5%। তাহলে এক্সারসাইজ 3 তোমরা সুন্দর করে করে নিবা। এক্সারসাইজ 3 আর এক্সারসাইজ 4 সেম কথা, 2016 সালে রিসার্চের অঙ্ক। তাহলে বলেন তো দেখি এই অঙ্কে 1200 এবং 1500 কার কার মান? n এর মান। n1 n2 1200 n1 1500। n2। ওকে, n1 1200 n2 হচ্ছে 1500 গেল। এরপরে 68.5 এই যে লেখা আছে মিন, তাহলে প্রথমটা কার মান বলেন? x বার 1 x বার 1 x বার 2। 2.5 এবং 3 কার মান বলেন তো দেখি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন 1 এবং স্ট্যান্ডার্ড ডিভিশন কি 2। ওকে, তাহলে 3 এবং 4 দুইটা একই কোয়ালিটি না অঙ্ক? এবং 4 নম্বর অঙ্কে আমাদের কোনো 5% বা 1% এর কথা বলা নাই। আপনি কত পার্সেন্টে করবেন? 5%। 5% দিয়ে করবেন। ঠিক আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত এক্সারসাইজ আমাদের বোঝানো শেষ। আমরা এখন 5 নম্বরে চলে যাব। 5 নাম্বার 2014 সালে রিসার্চের অঙ্ক দেখছেন? কতগুলি রিসার্চের অঙ্ক এসেছে শুধুমাত্র এখান থেকে একটা প্রশ্ন না আসলে প্রশ্নই হবে না, অতএব এখান থেকে একটা কনফার্ম আসবেই। আজকে ক্লাসে 10 নাম্বার কনফার্ম পাবেন। লেখা আছে টু সেলসম্যান এ এন্ড বি আর এ ওয়ার্কার ইন এ সার্টেন ডিস্ট্রিক্ট ফ্রম এ স্যাম্পল সার্ভে কন্ডাক্টেড বাই এ হেড অফিস দ্য ফলোইং রেজাল্ট আর অবটেন। নাম্বার অফ সেলস, নাম্বার মানে এন এর মান। তাহলে বলেন যদি কি এ এর যদি 1 বি এর যদি 2 ধরি তাহলে n1 কত? 20 আর n2 হচ্ছে 18। এভারেজ সেলস, এভারেজ মানে কথাটা মানে হচ্ছে মিন। এভারেজ কথাটা মানে কি বলো দেখি? মিন। মিন মানে কি এক্স বার নাকি সিগমা বলেন তো দেখি? x বলেন। বার। তাহলে এক্স বার 1 কত? এক্স বার 1 হচ্ছে 170 আর এক্স বার 2 কত বলেন দেখি? 205। 205। আর নিচে লেখা আছে স্ট্যান্ডার্ড ডিভিশন, তার মানে সিগমা 1 20 এবং সিগমা 2 কত? 25। ক্লিয়ার সবাই? 25। জি ভাই। তাহলে বলেন তো দেখি এই 5 নম্বর অঙ্কে কোন সূত্র অ্যাপ্লাই করব? কত নাম্বার সূত্র? 2 নাম্বার। এখন 2 নাম্বারের ক্ষেত্রে টি টেস্ট না পি টেস্ট বলেন? টি টেস্ট। কেন টি? কেন টি? n1 20 30 এর নিচে আছে এর জন্য। হ্যাঁ, n1 এবং n2 দুইটা মানে কি আছে? 30 এর নিচে আছে। কারো মাথায় কি খেলতেছে যে স্যার একটা যদি 30 এর বড় থাকে একটা যদি 30 এর ছোট থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? এরকম কি কারো মাথায় কি খেলতেছে? এরকম ছাত্র কেউ আছেন যে স্যার একটা যদি 30 এর বড় থাকে একটা 30 এর যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করব? জি ভাই, মাথায় খেল- আমারই মাথায় একটু আসছিল। তো বুঝতে পারছি, যারা বেশি পণ্ডিত তাদের মাথায় এরকম আসবে। ঠিক আছে, বেশি পণ্ডিত তো এইজন্য আছে। এরকম কোনো মান প্রশ্ন থাকবে না, থাকলে দুইটাই 30 এর ছোট অথবা থাকলে দুইটাই কি 30 এর কি থাকবে বলে থাকবে। আশা করি কনফিউশন ক্লিয়ার। তাহলে 5 নম্বর অঙ্কটা আপনারা বাসায় থেকে সুন্দর করে করে নেবেন। ওকে, সলিউশন পিডিএফ আছে, আগে নিতে চেষ্টা করুন, না পারলে সলিউশন পিডিএফ হেল্প নেবেন। 5 নম্বর গেলে এবার 6 নম্বর অঙ্কে যান। 6 নম্বর প্রশ্নটা এটা একটু ভালো করে আমরা একটু পড়বো। হ্যাঁ, কি লেখা আছে? ইন এ র্যান্ডম স্যাম্পল অফ 600 মিন taken from a big city in which 400 are found to be smoker। অর্থাৎ একটা বড় একটা সিটি থেকে 600 জন মানুষ নিছে যেখানে 400 জনই কি স্মোক করে।
তাহলে বলতো মোট কতজন পার্সন ছিল এখানে? 600 এটা এই 600 হলো এন এর মান, আর 600 থেকে কতজন অ্যাডাক্টেড হয়েছে মানে স্মোক করে? 400 জন। তাহলে এই 400 হচ্ছে এভারেজের মান, ঠিক আছে? এটা হলো এভারেজ, এভারেজ মানে মিনের মান, আর এটা হলো এন এর মান। এবার লেখা আছে ইন অ্যানাদার র্যান্ডম স্যাম্পল 900 ম্যান টেকেন ফ্রম এ আদার সিটি ইন হুইচ 450 আর ফাউন্ড কি স্মোকার, মানে অন্য একটা সিটি থেকে আর 900 জন নিচে, 900 জনের মধ্যে 450 জন কি করে? স্মোক করে। তাহলে বলতো এই 900 কার মান n এর মান আর এই 450? n2 গুড। তাহলে আমাকে বলেন এভারেজের মান n1 হচ্ছে 600, তাহলে n2 কত একটু বলেন তো দেখি। 900 900। গুড। n2 হচ্ছে 900, তাহলে x বার 1 কত? 400 400, আর x বার 2 কত? 450 450। ওকে, আমাদের প্রশ্নে আর কোনো মান নাই। এখন আমরা কেবল এইটুকু তথ্যের উপর ভিত্তি করে আমি কি 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব নাকি 2 নাম্বার না 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব বলেন তো দেখি। 3 নম্বর 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব। যে 3 নাম্বার সূত্রের কথা বলছে তাকে ধন্যবাদ। হ্যাঁ, কেন 3 নাম্বার? আমাদের প্রশ্নে শুধুমাত্র দুইটা কি আছে? মিন আছে। এন এর উপর ভিত্তি করে কোনো সূত্র নির্ধারণ করব না। তাহলে আমাদের 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু 3 নাম্বার সূত্রে অ্যাপ্লাই আমরা দেখি নাই, অতএব এই অঙ্কটা আমি দেখিয়ে দিতেছি, ঠিক আছে? যদি 1 নাম্বার 2 নাম্বার সূত্র হয় তাহলে আমি দেখাইতাম না। 3 নাম্বার সূত্র যেহেতু এইজন্য আমি দেখাইতেছি। এক্সারসাইজ 6 নাম্বার আমি করে দিতেছি। আপনারা দেখেন তো সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা? জি স্যার, দেখা যায়। কত নাম্বার অঙ্ক করব এখন আমরা? 6। দেখেন এক্সারসাইজ 6, given that the n1 600 n2 900 x bar 1 400 x bar 2 450। সবাই কি স্ক্রিন দেখতেছেন সলিউশন পিডিএফটা? জি ভাই। এরপরে দুইটা অ্যাজাম্পশন আমরা সেট করে দিছি। এখন n এর মান 30 এর বড় না ছোট বলেন তো? দুইটা n এর মান বড় as both n1 and n2 are greater than কত? 30, so using z test। 3 নাম্বার সূত্রটা ছিল p1 minus p2 divided by root 1 p into 1 minus p into 1 by n1 plus 1 by k n2। and এই মানটা করার জন্য আমাদের তিনটা মানে প্রয়োজন, p1 p2 এবং p এর মান। সর্বপ্রথম আমরা p এর মানটা বের করব। p এর মান বের করে নিয়মটা কি ভালো করে খেয়াল করে আমাকে বলেন তো দেখি। প্রথমটার ক্ষেত্রে আমাদের লোক সংখ্যা কত ছিল? 600। 600 জনের মধ্যে আমাকে বলেন তো দেখি স্মোক করে কয়জন? 400 জন। তাহলে 400 রে 600 দ্বারা ভাগ করব। p1 এর মান হচ্ছে 400 ভাগ 600 সমান সমান 0.667। 10 এর পরে 4 ঘর অথবা 3 ঘর অথবা 2 ঘর নিব আমরা। দ্বিতীয় ক্ষেত্রে বলেন তো লোক সংখ্যা কত ছিল? 900 এর মধ্যে স্মোক করে কয়জন? 450 তাহলে 450 ভাগ 900 সমান সমান 0.50। p1 p2 ক্লিয়ার? এবার p এর মানটা আমরা করব। p এর মানটা উপর আমরা x বারের মান, প্রথমটা ছিল 400, দ্বিতীয় কত? 450। তাহলে 400 প্লাস 450, আর নিচে হলো লোক সংখ্যা। লোক সংখ্যা প্রথম সিরিজে ছিল 600, দ্বিতীয় সিরিজে কত ছিল? 900। তাহলে উপরে দুইটা যোগ করে 850, নিচে দুইটা যোগ করে 1500, ভাগ করলে 0.57। p1 p2 এবং p নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। ওকে, এখন আমরা মান বসাবো। p1 এর মান 0.006 p2 এর মান 0.50 ডিভাইডেড √1। প্রথমে p এর মান 0.57 ইনটু 1 মাইনাস p এর মান 0.57 ইনটু 1 ডিভাইডেড বাই n1। n1 এর মান ছিল 600 প্লাস 1 ডিভাইড n2 এর মান ছিল 900। এন্ড ক্যালকুলেশন উপরে দুইটা বিয়োগফল 0.1667, আর নিচের ক্যালকুলেশনটা 1 এর থেকে 0.57 বাদ দেয়া যা থেকে তারে 0.57 দ্বারা গুণ করে মান হবে এইটা, আর 1 এর 600 দ্বারা ভাগ করে এইটা, 1 এর 900 দ্বারা ভাগ করে এইটা। এখন এই দুইটা যোগ করে এইটা গুণ করব, তারপর রুট অ্যানসার সমান
উপরটা লেখা ভাগ অ্যান্সার সমান দিলে মান পাবো 6.39। এই ক্যালকুলেশনটা আপনি যেভাবে করেন ভাঙে করেন আর একসাথে করেন, আপনি ইচ্ছা করে নেবেন। এই 6.39 এই মানটা কি পজিটিভ না নেগেটিভ বলো তো দেখি। পজিটিভ। তাহলে অ্যাবসলিউট জেড করার পরে কি পজিটিভ থাকবে নাকি নেগেটিভ হয়ে যাবো? পজিটিভই থাকবে। পজিটিভ। তাহলে অ্যাবসলিউট জেড 6.39 এটা ক্যালকুলেট ভ্যালু। আর টেবিল ভ্যালু নিয়ে আমাদের প্রশ্নে 5% বা 1% এর কথা বলা নাই, আমরা 5% এর কাজ করব। তাহলে 5% মানে হচ্ছে প্লাস মানে 1.96। তাহলে ক্যালকুলেট ভ্যালু ছোট টেবিল ভ্যালু বড়, এর জন্য আমরা গ্রেটার দেন দিছি। যেহেতু ক্যালকুলেট ভ্যালু বড় টেবিল ভ্যালু ছোট, তাহলে নাল হাইপোথিসিস কি রিজেক্ট। কথা কি বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে, তাহলে 6 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? নাই ভাইয়া, ওই অ্যাবসলিউটের ওইখানে যদি মাইনাস থাকতো সেক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করতাম একটু দেখাবেন? মানে পজিটিভটা কিভাবে করতাম? এই এটা মনে করো মাইনাস 6.39, অ্যাবসলিউট জেড লেখার পরে অ্যাবসলিউট জেড লেখা লিখবো হচ্ছে 6.39, মানে প্লাস লিখবো, মাইনাস চিহ্নটা উঠে যাবো। হ্যাঁ, এই অ্যাবসলিউটের কারণে এই মাইনাস চিহ্নটা এখানে প্লাস হয়ে যাবে। এক কথায় অ্যাবসলিউট জেড এর মানটা নেগেটিভ হবে না, সবসময় কি হবে পজিটিভ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। নেগেটিভ থাকলে পজিটিভ হলো, পজিটিভ তো পজিটিভ আছেই। তাহলে 6 নাম্বারটা আমাদের কাজ শেষ। তাহলে আমরা 1 নাম্বার সূত্র 2 নাম্বার সূত্রে অ্যাপ্লাই দেখব এবং 3 নাম্বার সূত্রে অ্যাপ্লাই দেখলাম। তাহলে 2 এবং 3 নাম্বার সূত্র যেগুলো বিগলা টাচ করব না, আমি 1 নাম্বার যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেটা টাচ করব। 6 নাম্বার গেল। 6 পরে 7 নাম্বার দেখেন, 7 নাম্বার 2021 এবং 2013 সাল পারছি। এখানে এটা প্রশ্ন একটু ভালো করে একটু পড়েন, এই 6 এবং 7 এর মধ্যে একটু মিল আছে, বলেন তো দেখি কার কার মান কি কি দিয়ে আছে একটু। তিনশো জন লোক আর একই স্মোক তো করে ভাইয়া। 200 জন। একজন বলেন, একজন বলেন 300 কার মান 200 কার মান বলেন। হ্যাঁ, 300 হচ্ছে এন এর মান আর ওই যে 200 হচ্ছে এক্স বার এর মান। তারপরে আর যেখানে 450 এটা হচ্ছে এন এর মান আর এখানে 225 এটা হচ্ছে এক্স বার। ওকে গুড, তাহলে আমাদের শুধুমাত্র এখানে দুইটা এক্স বার দিয়ে আছে, এন এর মানের উপর ভিত্তি করে আমাদের কোনো সূত্র নাই। তাহলে দুইটা এক্স বার আছে, তার মানে কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? 3 নাম্বার। তার মানে 6 এবং 7 সিমিলার প্রশ্ন আপনারা সুন্দর করে করে ফেলাবেন। হ্যাঁ, 8 নাম্বার প্রশ্নটা দেখেন, নাম্বার অফ অ্যাডাল্ট মেল ইন স্যাম্পল। যে নাম্বার মানে এন এর মান, এন এর মান n1 দিয়ে আছে 1200, n2 হচ্ছে 1500। এভারেজ মানে হচ্ছে এক্স বারের মান, তাহলে এক্স বার 1 68.50, এক্স বার 2 68.58। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা দিয়ে আছে আড়াই এবং সিগমা 1 আড়াই এবং সিগমা 2 কত 3। 5% সিগনিফিক্যান্ট লেভেলের কথা বলা আছে। তাহলে বলেন যদি কি এই অঙ্কটা কত নম্বর সূত্র দিয়ে আমরা কাজ করব? 2 নাম্বার সূত্র। 8 নাম্বার গেল, এবার 9 নাম্বার অঙ্কে চলে যাই। 9 নাম্বারটা কি বলা আছে ভালো করে সবাই একটু খেয়াল করেন। লেখা আছে এ বায়ার অফ ইলেকট্রিক বাল্ব বট 100 বাল্ব ইচ অফ দ্য টু ফেমাস ব্র্যান্ড। তাহলে 100টা বাল্ব নিছে দুইটা ফেমাস ব্র্যান্ডের, দুইটা ফেমাস ব্র্যান্ড মিলে কিন্তু 100টা বাল্ব নিছে। হচ্ছে ব্র্যান্ড এ হ্যাড এ মিন লাইফ, এই যে মিন মানে এক্স বার, মিন লাইফ অফ 1500 আওয়ার্স উইথ স্ট্যান্ডার্ড ডিভিশন 50। তাহলে ব্র্যান্ড এর জন্য মিন দিয়ে আছে 1500, তাহলে এ মানে 1 ধরি আমরা, তাহলে এক্স বার 1 হচ্ছে 1500 আর স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 50, মানে সিগমা 1 হচ্ছে 50। হোয়ারএজ যেখানে ব্র্যান্ড বি হ্যাড এ মিন লাইফ অফ 1530, তার মানে মিন লাইফ মানে এক্স বার 2 এর মান দিয়ে আছে 1530 উইথ স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে কত 60। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা 2। তাহলে এক্স বার 1 1500, এক্স সিগমা 1 হচ্ছে 50, এক্স বার 2 1530, সিগমা 2 এর মান হচ্ছে 60। তাহলে বলেন যদি কি এই অঙ্কে কত নাম্বার সূত্র আমরা অ্যাপ্লাই করব? আপাতত যতটুকু পড়ছেন 2 নাম্বার সূত্র।
আর তো পড়া বাকি নাই, 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব, দুইটা মিন দুইটা এসডি দিয়ে আছে। এখন কথা হলো এই মিন দিয়ে আছে আমাদের, হ্যাঁ এন এর মান সম্পর্কে আমাদের প্রশ্নে প্রশ্নে বলা আছে যে 100 না বাল্ব রয়েছে দুইটা ফেমাস ব্র্যান্ডের, তাহলে ব্র্যান্ড এ এর জন্য 100, ব্র্যান্ড বি এর জন্য কত 100, তার মানে N1 ও 100, N2 কত বলো দেখি 100। 100 into 100 তাহলে এখন n এর মান যেহেতু দুইটাই 100, তার মানে 30 এর বড় না ছোট? বড় বড়। তার মানে কি জেড টেস্ট না পি টেস্ট? জেড টেস্ট। ওকে, এখন কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব জেড টেস্টে? দুই নাম্বার। তাহলে 3 নাম্বারটা আপনারা সুন্দর করে নিজ দায়িত্বে করে নেবেন। হ্যাঁ, আর আমাদের আছে হলো কত নাম্বার 11, 11 পরে হচ্ছে 10, 10 এর পরে 11, 11 নাম্বারটা লাস্ট ওয়ান, 11 নাম্বারের পরে তারপর 10 নম্বর অঙ্কটা আমি করে শেষ করে দিব। আগে 11 নম্বর অঙ্কে যান। নাম্বার অফ ওয়ার্কার বলেন তো কার মান এটা? নাম্বার অফ ওয়ার্কার মিন অফ প্রোডাকশন কার মান? x বার আর স্ট্যান্ডার্ড ডিভিশন কার মান? সিগমা সিগমার মান। এখন তাহলে এই এখানে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব বলেন? 2 নাম্বার 2 নাম্বার। 2 নাম্বার সূত্রটা কি লেখা? জেড টেস্টে লিখবো না পি টেস্ট দিয়ে লিখবো বলেন? জেড টেস্ট না টি টেস্ট? টেস্ট লেগে হয় কেন টি টেস্ট? কারণ এন এর দুইটা মানে কি 30 এর কি ছোট, বুঝতে পারছি? তাহলে 11 নম্বর অঙ্কটাও গেল। এখন আমরা সর্বশেষ 10 নম্বর অঙ্কটা দেখব। 10 নম্বর প্রশ্নে বলছে ইন এ স্যাম্পল অফ 1000 পারসন ফ্রম এ ভিলেজ অফ চাটখিল না 660 আর ফাউন্ড টু বি কনজিউমার অফ কি রাইস এন্ড দ্য রেস্ট কনজিউমার কি বলো তো দেখি। তাহলে 1000 জন পার্সন ছিল, এর মধ্যে 660 জন হচ্ছে তারা কি খায় ধান, আর বাদ বাকি বলছে এন্ড দ্য রেস্ট কনজিউমার, বাদ বাকি গুলো তারা কি খায় ভুট্টা খায়। তাহলে বলা তো দেখি 1000 জনের মধ্যে 660টা হচ্ছে 60 জন হচ্ছে রাইস মানে ভাত খায়, তাহলে বাদ বাকি কত থাকে? 340। তাহলে এই 340 জন হচ্ছে তারা কি খায় বলো তো একটু ভুট্টা খায় নাকি? তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1000 জনের মধ্যে এই দুইটা হচ্ছে আমাদের এভারেজের মান। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা এটাকে ধরবো 1 আর দ্বিতীয়টাকে আমরা ধরবো কি 2। তাহলে x বার 1 আমরা বলতে পারি 660 আর x বার 2 কত বলো দেখি? 340। তাহলে আমি নিচে একটু লিখে দিছি x বার 1 660, x বার 2 কত 340। আর n এর মান আমাদের ছিল 1000, n1 এর মান ছিল 1000, কিন্তু এখানে যেহেতু দুইটা পার্টে ভাগ করছে, তার মানে মনে রাখতে হবে যদি কোনো প্রশ্নে n1 এর মান দেয়া থাকে এবং n2 এর মান দেয়া না থাকে, তাহলে n1 এর মান যে কথা n2 এর মানটা কি সেম কথা। আর তারপরে এখানে আমাদের প্রশ্নে বলে দেয়া আছে ক্যান ইট কনক্লুড দ্যাট বোথ অফ দ্য ফুড আর্টিকেল আর ইকুয়াল কি পপুলার, মানে কি এই প্রথমটার জন্য যা দ্বিতীয়টার জন্য কি। তাহলে n1 হচ্ছে 1000, n2 কত 1000, তাহলে n1 মান n2 মান দিয়ে আছে x বার 1 x বার 2 দিয়ে আছে। তাহলে n এর উপর ভিত্তিতে কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করি না, আমরা অ্যাপ্লাই করি x বার এবং সিগমা। তাহলে এইটুকু দিয়ে আপনার কি মনে হয় বলেন দেখি কত নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব? 1 নাম্বার 1 নম্বর সূত্র। 3 নাম্বার একজন বলছেন 3, একবার বলছে 1। একের পক্ষে যুক্তি দেন আর 3 এর পক্ষে যুক্তি দেন বলেন। শুধু x বারের মান থাকলে 3 নাম্বার সূত্র। এখানে x বারের মান দিয়ে আছে দুইটা, তার মানে 3 নাম্বার সূত্র প্রয়োগ করব। 1 নাম্বার সূত্র কখন? যখন একটা মিন এবং একটা এসডি দেয়া থাকবে তখন, যে 1 নাম্বার কথা বলুন তার জন্য বলে দিলাম। আর এখানে কি আমরা টি টেস্ট ইউজ করব নাকি জেড টেস্ট ইউজ করব বলো? আর 3 নাম্বার সূত্রে অ্যাপ্লাই কিন্তু আমি দেখাইছি, অতএব 10 নাম্বার অঙ্ক আর দেখাবো না। তাহলে আমাদের টোটাল এই টেস্ট ফর হাইপোথিসিস থেকে আমরা টোটাল 12টা অঙ্ক দেখলাম।
প্রবলেম একটা আর এক্সারসাইজ 11টা, টোটাল এই 12টা। 12টা অঙ্ক করলে 100% এখান থেকে তুমি 10 নাম্বার পাবাই। ঠিক আছে ম্যাডামরা? তাহলে আশা করি এই ফরম্যাট 7 আমরা সবাই বুঝতে পারছি। তাহলে ফরম্যাট 7 আমাদের শেষ। আমরা তাহলে একটা ফরম্যাট শুরু করব নাকি কালকে শুরু করব বলেন? কালকে করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে টোটাল ফরম্যাট হচ্ছে কিন্তু 7টা। 7টার মধ্যে আমরা 7 নাম্বার ফরম্যাটটা শেষ করলাম। আমরা এইটা শেষের থেকে শুরু করব। হ্যাঁ, 7 নাম্বার আগামী ক্লাসে 5 এবং 6 দেখাবো, তারপর এরকম করে আমরা আগাবো। তাহলে 7 নাম্বার করলাম, আমরা আগামী ক্লাসে 5 এবং 6 করাবো। ঠিক আছে, আগামী ক্লাস মানে কালকেই ক্লাস হবে আপনাদের। হ্যাঁ, টানা 3-4টা ক্লাস করে এটা শেষ করে আমাদের কি বলে অ্যাকাউন্টিং থিওরি একটা চ্যাপ্টার আছে, ওইটা শেষ করে তারপর আমরা শুধু রিভিশন ক্লাস করব। ঠিক আছে ম্যাডামরা? তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত শেষ থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।